একজন ইতালিয়ান ড্রাগ লর্ড ডন মিনু এবং মেক্সিকান ড্রাগ কার্টেলদের নিয়ে সাজানো দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নির গল্পে আপনাদের সবাইকে স্বাগত। ডন মিনুর 5 টন কোকেনের চালান ইতালিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছিল নাবালক আমেরিকান 2 ভাই বোনের উপর। কিন্তু মেক্সিকান ড্রাগ ডিলারদের থেকে কোকেন নিয়ে ভূমধ্য সাগর পাড়ের দেশ ইতালিতে পৌঁছানোর পথ ছিল নানা রকম বাধা বিপত্তিতে ভরা। মেক্সিকান অ্যান্টি ড্রাগ ইউনিটের চোখ ফাঁকি দিয়ে মাত্র 21 দিনে এই সুদীর্ঘ পথ পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব? সেই উত্তরটা আমরা আজকে দেখতে চলেছি একটা জম্পেশ এবং টানটান উত্তেজনায় ঠাসা টিভি সিরিজ 000 মাধ্যমে। হ্যালো নার্কোস লাভাররা, কেমন আছেন সবাই? নার্কোসের ফাটাফাটি এপিসোডগুলো তো আপনারা দেখেছেনই, এবং যারা সেটা পছন্দ করেছিলেন তারা জানেন সেই সিরিজটার উন্মাদনা ঠিক কতটা ছিল। ঠিক নার্কোসের মতো বা বলতে পারেন তার থেকেও দুর্দান্ত একটা ড্রাগ স্মাগলিং সিরিজ নিয়ে আজ আপনাদের সামনে এক্সপ্লেন করতে এসেছি। আশা করছি পুরো সিরিজ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। 5 টন কোকেনের চালান 21 দিনে পৌঁছে দিতে হবে ইতালিতে, সেটা কি সম্ভব কিনা? এছাড়াও আমরা দেখতে পাবো এই পুরো সিরিজ জুড়ে ইতালিয়ান মাফিয়াদের দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই। শেষ পর্যন্ত কি হবে? কোকেনের চালানটা কি আদৌ পৌঁছানো সম্ভব হবে ইতালিতে, নাকি ভূমধ্যসাগরে বিলীন হয়ে যাবে বিলিয়ন ডলারের এই মহামূল্যবান ড্রাগস? সুউচ্চ পাহাড় এবং অনিন্দ সুন্দর প্রকৃতির সৌন্দর্যে ভরা একটা অঞ্চল হচ্ছে ইতালির ক্যালাব্রিয়া। 000 কাহিনীটা শুরু হয় এখান থেকেই। এই অঞ্চলের ডন বা ড্রাগ মাফিয়া যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে ডন মিনু। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন ডন মিনু, কিন্তু সিংহ তো সিংহই থাকে, তাই না? এই অঞ্চলে যারা ড্রাগ বিজনেসের সাথে জড়িত তারা এখনও ডন মিনুর উপরে নির্ভর করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা জানে ডন মিনু ছাড়া তাদের চলা কঠিন, কিন্তু এসব সত্ত্বেও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাতকে ডন মিনু থামাতে পারেননি। তাই নিজের নিরাপত্তার স্বার্থে এবং একমাত্র নাতি স্টেফানোর পরামর্শে ক্যালাব্রিয়ার পাহাড়ের একটা গোপন বাংকারে তিনি থাকেন। ডন মিনু জানেন ক্যালাব্রিয়ায় ড্রাগ বিজনেসের অবস্থা খুব একটা ভালো না, কারো হাতেই ড্রাগস নেই। তাই তিনি একটা চালান ইতালিতে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। তার যে সুদীর্ঘ মাফিয়া জীবন রয়েছে সেটাকেই অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে তিনি একটা ব্যবস্থা করেছেন। কোকেনের এই চালানটা অনেক বড়, প্রায় 5 টনের। এটা ইতালিতে এসে পৌঁছালে সুদিন ফিরবে মাফিয়াদের। ডন মিনু তার আভিজাত্য এবং প্রভাব ফিরে পাবে এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠবে সবাই। মূলত সব প্রস্তুতি সম্পন্ন করে ডন মিনু তার নাতির মাধ্যমে স্থানীয় ড্রাগ ডিলারদের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করেন একদিন। মিনুর উদ্দেশ্য হলো এদের থেকে অ্যাডভান্স জোগাড় করা এবং এই সুখবরটা তাদের কাছে পৌঁছে দেয়া। কিন্তু যেহেতু মিনুর বয়স হয়েছিল, তাই ডন মিনুর নাতি স্টেফানো চাইতো না তার দাদা এখন এই সব কেসে জড়াক, বরং সে এটা চাইতো দাদার উত্তরসূরি হিসেবে ডনের খেতাবটা এখন তার হাতে আসুক বা দাদা তাকে দিক। কিন্তু ডন মিনু এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বুঝতে পারতেন এই ড্রাগ সাম্রাজ্য সামলানোর জন্য তার নাতি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। তাই নিজেই এখন পর্যন্ত সব হ্যান্ডেল করে যাচ্ছেন। তো সেদিনের মিটিংয়ে ডন মিনু যখন এই কোকেনের চালানের বিষয়ে সবাইকে ব্রিফ করেন, তখন এক বাক্যে সবাই অ্যাডভান্স দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ডন মিনুর লক্ষ্য ছিল 31 মিলিয়ন ডলার সংগ্রহ করে সাপ্লায়ারের কাছে সেটা পাঠানো। এরপর যখন কোকেন হাতে পাওয়া যাবে তখন বাকি টাকা তাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু ডন মিনু যেভাবে চাইছেন, বিধাতা হয়তো সেভাবে চাননি। ডন মিনুর নাতি স্টেফানোকে আমরা মাত্রই দেখলাম, তাই না? এই স্টেফানো চাওয়া কি ছিল সেটাও জানি। তো স্টেফানো যখন দেখলো তার দাদা তার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন, উপরন্তু তাকেও কোনো দায়িত্ব দেওয়া হলো না, তখন সে ভয়ানক একটা পরিকল্পনা করে বসে। ডন মিনুর লোক যাদের থেকে কোকেনের অ্যাডভান্সের টাকা জোগাড় করেছিল তাকে একদিন সে মেরে দেয় এবং সেই বডিটাকে শূকর দিয়ে খাইয়ে দেয়। এছাড়া সেই টাকাগুলোকেও পুড়িয়ে ফেলা হয়। এরপর স্টেফানো তার দাদা ডন মিনুকে মেরে ফেলার পরিকল্পনা করে। যেহেতু সে জানতো ডন কোথায় থাকে, তাই এটা ছিল তার জন্য খুবই সহজ একটা কাজ। তো এরপর স্টেফানো কি করলো সেটা আমরা পরে দেখছি। চলুন এবার আমরা ইতালি ছাড়িয়ে যেখান থেকে ডন মিনু কোকেনটা সংগ্রহ করতে চাইছেন সেখানে চলে যাই। ডন মিনু যাদের থেকে কোকেনগুলো কেনার পরিকল্পনা করেছিলেন এবং সেই কোকেনের শিপমেন্ট ইতালিতে কিভাবে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল সেটা আমরা এবার দেখব। ডন মিনুর 5 টন কোকেনের চালান আসার কথা ছিল মেক্সিকোর এক ড্রাগ লর্ডের কাছ থেকে। এই মেক্সিকান ড্রাগ লর্ডের নাম ছিল লেইরা
এই লেইরারা ছিল দুই ভাই, তাই এদের দুজনকে লেইরা ব্রাদার্স বলেও ডাকা হতো। বর্তমানে মেক্সিকো পুরো বিশ্বে কোকেনের সবচেয়ে বড় যোগানদাতা এবং মেক্সিকোর মধ্যে সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী ছিল এই লেইরা ব্রাদার্স। কিন্তু লেইরা ব্রাদার্সের দায়িত্ব ছিল 5 টন কোকেন শিপে উঠিয়ে দেওয়া পর্যন্ত। ইতালিতে এই শিপমেন্টটা পৌঁছে দেওয়ার মূল দায়িত্বটা ছিল একটা আমেরিকান শিপিং কোম্পানির হাতে, যার প্রধান ছিলেন এডওয়ার্ড লিওনুড নামে একজন ব্যবসায়ী। এই এডওয়ার্ডের সাথেই কন্ট্রাক্ট করেছিলেন ডন মিনো। তাদের মধ্যে চুক্তিটা এমনভাবে হয়েছিল যে ডন মিনো কোকেনের ডাউন পেমেন্ট হিসেবে $31 মিলিয়ন পাঠাবে এবং এটা পাওয়ার পরেই শিপমেন্টের মূল কাজটা শুরু হবে। এডওয়ার্ড জানতেন এই কোকেনগুলো যদি একবার ইতালিতে সে পৌঁছে দিতে পারে তবে তার ঢুকতে থাকা শিপিং কোম্পানিটা আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা ইতিমধ্যেই জানি ডন মিনোর অ্যাডভান্সের টাকাগুলো পাঠাতে পারেননি এডওয়ার্ডের হাতে, তাই কোকেন পাচারের সব বন্দোবস্ত করা হলেও সেটাকে ডেলিভারি দিতে পারছিল না লেইরা ব্রাদার্স। এদিকে ডনের সাথে যোগাযোগ করতেও ব্যর্থ হচ্ছিলেন এডওয়ার্ড। ডন মিনো কেন টাকা পাঠাতে পারছেন না সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সে। তবে এডওয়ার্ড জানতেন ডন মিনো এক কথার মানুষ, তার সঙ্গে অনেক কাজ করেছে সে, তাই দুনিয়া উল্টে গেলেও তার টাকা মিস হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত এই মাফিয়ারা সেটা করে না। কিন্তু সেটাও আর এটা জানতো না যে ইতালির সেই ক্যালিব্রিয়াতে কি ঘটে চলেছে। তবে ডন মিনোর উপরে আস্থা রেখেই একটা রিস্ক নিয়ে নেন এডওয়ার্ড। তিনি $31 মিলিয়ন 31 দিনের মধ্যে পরিশোধ করবেন মর্মে ধার নেন এবং সেই ডলার নিয়ে লেইরা ব্রাদার্সের সাথে ডিল ফাইনাল করার জন্য একদিন তিনি মেক্সিকোতে গিয়ে পৌঁছান। তবে সাথে করে তিনি তার মেয়ে এমাকে নিয়ে এসেছিলেন। এখন আপনাদের এমা এবং তার ভাইয়ের বিষয়ে কিছু তথ্য শেয়ার করব, কারণ এই সিরিজের পুরো জার্নিতে এই দুজনের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে, বিশেষ করে এমার ভূমিকা অনস্বীকার্য। এডওয়ার্ড লিওনুডের স্ত্রী তার সন্তানরা ছোট থাকতেই মারা গিয়েছিল। এডওয়ার্ডের ছেলের ছোটবেলা থেকেই হাঁপানির অসুখ ছিল, তাই সে চাইতো না তার ছেলে ক্রিসকে এই পারিবারিক ব্যবসাতে জড়াতে। ফলে স্বাভাবিকভাবেই ওয়াটসনের মেয়ে এমাকে তিনি তার প্রধান উত্তরসূরি হিসেবেই বেছে নিয়েছিলেন। মিটিং থেকে শুরু করে বড় ছোট যে কোনো ধরনের ডিলের ক্ষেত্রে এমাকে তিনি সবসময় সাথে রাখতেন। কিন্তু তার ছেলেটা এই বিষয়ে মাঝে মাঝে মন খারাপ করত, মানে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিজের অবস্থা বুঝতে পেরে চুপ করে যেত সে। কিন্তু ক্রিসের একটা সাংঘাতিক প্রতিভা ছিল, সে লিপ রিডিং এর মাধ্যমে অনেক কথাই জানতে পারত। মূলত সেই কারণেই মেক্সিকোতে আসার সময় এমাকে সাথে নিয়ে এসেছিলেন। কিন্তু লেইরা ব্রাদার্স জানতো না তাদের উপরে নজর রাখছে মেক্সিকান অ্যান্টি ড্রাগ ইউনিটের একটা সশস্ত্র গ্রুপ। বেশ কিছুদিন আগে থেকেই এই গ্রুপটা ইতালির এই শিপমেন্টের বিষয়টা জানতে পেরেছিল এবং লেইরার কোকেন ফ্যাক্টরির সুপারভাইজারের উপরে নজর রাখতে শুরু করেছিল তারা। আর সৌভাগ্যবশত একদিন এই দলটা সেই লোকটার ফোন ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারে লেইরা ব্রাদার্স এবং এডওয়ার্ড লিওনুডের মিটিং এর কথা। কিন্তু তারা যেটা জানতো না সেটা হলো এই মিটিংটা কোথায় হবে। তাই এই অ্যান্টি ড্রাগ ইউনিট সেই সুপারভাইজারকে গ্রেপ্তার করে একদিন এবং তাকে টর্চার করে জেনে নেয় সেই মিটিংটা কোথায় হচ্ছে। তো যেদিন একটা হোটেলে মিটিংটা যখন চলছিল ঠিক তখন সেই ইউনিট বাইরে অবস্থান নেয়। তবে তাদের উপস্থিতিটা টের পেয়ে যায় এই স্মাগলারদের নিরাপত্তারক্ষীরা এবং লেইরা ব্রাদার্সকে যখন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এরপর ঠিক তখনই একটা গুলি এডওয়ার্ডের বুকে এসে লাগে। ফলে ভীষণভাবে আহত হন এডওয়ার্ড লিওনুড। বুলেট প্রুফ ভেস্ট পরে থাকার পরেও গুলিটা হার্টের ঠিক উপরে এসে লেগেছিল, তাই রক্ত না ঝরলেও বুলেটের ধাক্কা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এডওয়ার্ডকে। সেই অবস্থায় সেখান থেকে মেয়ে এমা এবং নিরাপত্তা রক্ষীদের সহায়তায় তাকে নিরাপদেই সরিয়ে নিয়ে আসা হয়। এরপর একটা চার্টার্ড করা প্লেনে এডওয়ার্ডকে নিয়ে আসা হয় আমেরিকার তার নিজের বাড়িতে। কিন্তু ভীষণভাবে আহত মিস্টার লিওনুড বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই মারা যান। পশ্চিমের এসব ঘটনার মধ্যেই ক্যালাব্রিয়ার পাহাড়ে আরেকটা ঘটনা ঘটে চলেছিল, আর খেলার মাস্টার মাইন্ড ছিল আমরা আগেই জেনেছি ডন মিনোর নাতি স্টেফানো। ডন মিনোর পরিকল্পনা ভেস্তে দেওয়ার পাশাপাশি সে চাইছিল মিনুকেও এই দুনিয়া থেকে সরিয়ে দিতে। তবে এই কাজটা সে নিজে হাতে করতে চাইছিল না। স্থানীয় পুলিশকে সে জানিয়ে দিয়েছিল ডন মিনোর অবস্থানের ঠিকানা। ফলে একদিন রাতে সেই পাহাড়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু স্টেফানো জানতো না এই বুড়ো ডন তার নাতির থেকেও সবসময় এক কদম এগিয়ে থাকে। ডনের নিজস্ব একটা ইউনিট ছিল যারা পাহাড়ের বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করে রেখেছিল, আর এই ক্যামেরার মাধ্যমেই বাইরের পুরো দৃশ্যপটটা তার পাহাড়ের গুহার সেই বাংকারে বসে দেখতে পেত।
বলা যায় শোবার ঘরে বিছানায় শুয়েই ডন মিনু তার বাইরের জগৎটাকে নজর রাখতে পারত। তো পুলিশ যখন ডন মিনুর আস্তানার খুব কাছে এসে পৌঁছায় তখন মিনু এটা দেখতে পায় এবং সেই আন্ডারগ্রাউন্ড বাংকারের গোপন একটা চেম্বার দিয়ে বেরিয়ে আসে। কিন্তু পালিয়ে আসার সময় ভীষণ আহত হয় ডন মিনু, আর তার হাতের বুড়ো একটা আঙুল ভেঙে যায়। মিনু ছিল পুরো ক্যালাব্রিয়ার ডন। তার নাতি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও মিনুর মাদক সাম্রাজ্যের অনেকেই ডন মিনুকে ভীষণ ভালোবাসত। তাই পালিয়ে মিনু তার বিশ্বস্ত এক প্রজার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, আর এখান থেকেই মিনুর দায়িত্ব নেয় তার বিশ্বস্ত কিছু লোক। এই ঘটনায় মিনু বুঝতে পেরেছিল তার কাছের কোনো মানুষই তার আস্তানার কথা পুলিশকে জানিয়ে দিয়েছে, কিন্তু তার শরীরের অবস্থা চিন্তা করে মিনু আপাতত কিছুই করতে চাইছিল না। উপরন্তু তার বড় একটা কোকেনের চালানো আসার অপেক্ষায় ছিল। সব মিলিয়ে মিনু অপেক্ষা করতে চাইছিল এবং দেখতে চাইছিল সামনে কি ঘটে। কিন্তু সেই বাড়িতেই মিনু একসময় জানতে পারে এডওয়ার্ড লিনউডের মৃত্যুর খবর এবং 21 দিনের মধ্যে টাকা পরিশোধের বিষয়টা। অন্যদিকে এডওয়ার্ড মারা যাওয়ার পর অনেক কিছুরই পরিবর্তন ঘটে গিয়েছিল। বিশেষ করে এমা লিনউড একটা অথৈ সাগরে পড়ে গিয়েছিলেন। তাছাড়া ক্রিসও একেবারে ভেঙে পড়েছিল। এর মধ্যেই এমা তার ভাইকে একদিন কিছু কথা বলে। সে তাকে জানায় তাদের বাবা চাইতো ক্রিস যেন কখনো তাকে ভুল না বোঝে। সে জানতো পারিবারিক ব্যবসা সম্পর্কে ক্রিস জানে, তাই ইতালির শিপমেন্টের দায়িত্বটা ক্রিসের উপরেই থাকুক, লিনউড এটাই চাইছিল। বোনের এই কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায় ক্রিস। এরপর মিস্টার লিনউডের শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু শেষকৃত্য শেষে এমা এবং ক্রিস যখন তাদের বাড়িতে ফিরে আসে তখন তারা একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা দুই ভাই বোন দেখতে পায় তাদের পুরো বাড়িটাকে এলোমেলো করে রাখা হয়েছে। আর ঠিক তখনই তাদের চমকে দিয়ে তাদের সামনে উপস্থিত হয় স্টিফানো, মানে ডন মিনুর নাতি। আসলে স্টিফানো জানতো তার দাদা পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, যেহেতু তাকে মেরে ফেলা সম্ভব হলো না তার জন্য, এবং সে এখন নিখোঁজ। তাই এই সুযোগে স্টিফানো চাইছিল দাদার সাম্রাজ্যটাকে নিজের কুক্ষিগত করতে। তারই লক্ষ্য হিসেবে স্টিফানো এক সহযোগীকে নিয়ে লিনউডদের বাড়িতে এমার সাথে দেখা করতে এসেছিল। সেই দিন এমাকে স্টিফানো সরাসরি একটা হুমকি দিয়ে বসে। সে তাকে বলে এখন থেকে এই ডিলটা সে সরাসরি লেইরা ব্রাদার্সের সাথে করবে, কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই তার। যদি এমা কোনো বাড়াবাড়ি করে তবে তাদেরকে সরাসরি খুন করা হবে। নিজের বাড়িতে এসে এক ইতালিয়ান মাফিয়ার এ ধরনের হুমকি ঠিক মেনে নেওয়ার মতো মানুষ ছিল না এমা লিনউড। তাই স্টিফানো বেরিয়ে গেলে সে এবার সরাসরি ডন মিনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং ড্রাগ শিপমেন্টের মধ্যস্থতাকারী হিসেবে যে তাদের রাখতেই হবে সে বিষয়ে তার বাবার প্রভাব খাটিয়ে স্টিফানোর সাথে একটা মিটিংয়েরও ব্যবস্থা করে সে। তার একদিন পরে একটা বারে এমার সাথে স্টিফানোর মিটিং শুরু হয়। সেখানে এমা ডন মিনুর সাথে হওয়া তাদের চুক্তির বিষয়টা আবার ব্যাখ্যা করেন এবং সেই সাথে এটাও সে স্টিফানোকে বুঝিয়ে দেয় তাদের মাধ্যমেই ড্রাগ ইতালিতে পৌঁছাবে এবং সেটা ডন মিনুর কাছেই পৌঁছাবে। এমার এ ধরনের কঠিন মানসিকতা এবং সার্বিক বিষয়টা বুঝতে পেরে স্টিফানোর এবার মূলত কিছুই করার ছিল না, কারণ যদি ডন মিনু মারা যেতেন তাহলে নয় তার উত্তরাধিকার হিসেবে তার নাতি অর্থাৎ স্টিফানো সব ভূমিকা নিজের হাতে নিতে পারত। কিন্তু যেহেতু ডন মিনু বেঁচে ছিলেন তাই তার সাথে বিজনেসটা এগিয়ে নিতে চাইছিল সবাই। তো এরপর স্টিফানোকে এক প্রকার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছিল। আর অন্যদিকে নির্ধারিত দিনেই 5 টন কোকেন নিয়ে যাত্রা শুরু করে লিনউডের কন্টেইনারবাহী জাহাজ এবং এডওয়ার্ড লিনউড তার সিদ্ধান্ত অনুযায়ী ক্রিসের উপরে দায়িত্ব পড়ে এই পুরো মিশনটা অপারেট করার। কিন্তু মেক্সিকান উপসাগরে থাকা অবস্থাতেই যাত্রা শুরুর দিন রাতে সেই শিপে অবতরণ করে মেক্সিকান সেনাবাহিনীর সেই বিশেষ অ্যান্টি ড্রাগ ইউনিট এবং ক্রিস সহ জাহাজে সকলকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রশ্নটা হলো এই ইউনিটটা কিভাবে জানলো এই শিপমেন্ট কখন কোথায় কোন জায়গা দিয়ে রওনা হবে? উত্তরটা হয়তো আপাত দৃষ্টিতে অনুমান করা সহজ, কিন্তু এর পেছনে অন্য আর একটা ঘটনা রয়েছে, সেটাই আপনাদের এখন বলবো। লেইরা ব্রাদার্সের ধরার মিশনটা ব্যর্থ হওয়ার পর মেক্সিকান সরকার অনেকটা নড়ে চড়ে বসেছিল। একে তো তারা ব্যর্থ হয়েছিল অপারেশনটা সমাপ্ত করতে, উপরন্তু সেই দিন লেইরার সুপারভাইজারকে ধরার সময় এক স্কুল পড়ুয়া বাচ্চা তাদের মধ্যে ক্রস ফায়ারে মারা যায়। ফলে এই বিশেষ ইউনিটের উপরে প্রেশার আসতে শুরু করে সরকারের তরফ থেকে। ইউনিটের ক্যাপ্টেনের একটা সন্দেহ হয় যে সেদিন অপারেশনের কথা লেইরা ব্রাদার্সকে আগেই কেউ জানিয়ে দিয়েছিল। তাই সেই ক্যাপ্টেন তার এক সার্জেন্টকে ডেকে নেয় এবং তার সন্দেহের কথা তাকে জানায়।
সে তাকে এটাই বলে তার ইউনিটের কেউ হয়তো লেইরা ব্রাদার্সের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের ভেতরের খবরটা ফাঁস করে দিয়েছিল। ক্যাপ্টেনের মুখে একথা শুনে সার্জেন্ট জানায়, আমি বিষয়টা খুঁজে বের করছি। কিন্তু এরপরই দেখা যায় চমকে যাওয়ার মতো একটা ব্যাপার। এই সার্জেন্টই হলো সেই লোক যে ড্রাগ ডিলারদের সাথে যোগাযোগ রাখছিল। অর্থাৎ এই সার্জেন্টের মাধ্যমেই লেইরা ব্রাদার্স সেনাবাহিনীর তৎপরতা সম্পর্কে জানতে পারছিল। তো এরপর দেখা যায় সার্জেন্ট তার ক্যাপ্টেনের সন্দেহের কথা লেইরার কিছু লোককে বলে দিচ্ছে এবং সে তাদেরকে বলছে এই সন্দেহ দূর করার জন্য তার বাহিনীর এক সদস্য সহ তাদের দুজনকে শেষ করতে হবে। এরই প্রেক্ষিতে সেদিন রাত্রে একটা নাইট ক্লাবে হামলা চালিয়ে সার্জেন্ট তার এক দলের সদস্য সহ আরও দুজন ড্রাগ স্মাগলারকে মেরে ফেলে। এই ঘটনার মাধ্যমে সার্জেন্ট নিজের উপর থেকে ক্যাপ্টেনের সন্দেহটা দূর করার একটা চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন এই সেনার মৃত্যুর বিষয়টা আরও গভীরভাবে তদন্ত করতে চাইছিল। তাই একসময় লেইরাদের অন্যতম এক লিডারকে আটক করা হয় এবং তার থেকে ক্যাপ্টেন জানতে পারেন এই শিপমেন্টের ব্যাপারে। মূলত সেই সূত্র ধরেই শিপে বিশেষ টিমের অভিযান পরিচালনা করা হয়েছিল সেদিন। কিন্তু ক্যাপ্টেন তখনও জানতেন না তার সার্জেন্টই হচ্ছে সেই কালপ্রিট, যে তাদের অপারেশন সফল করতে নয় বরং লেইরা ব্রাদার্সের ড্রাগ নিরাপদে ইতালিতে পৌঁছায় সেই ব্যবস্থা করতেই এসেছিল। ক্যাপ্টেনের নির্দেশে যখন একটা কন্টেইনার থেকে কোকেনের খোঁজ পাওয়া যায় তখন দেখা যায় সার্জেন্ট ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলেছে। আর এই থেকে বোঝা যায় সার্জেন্ট তার টিমকে লেইরা ব্রাদার্সের দলে ভিড়িয়ে নিয়েছিল। ফলে এরপরে আমরা দেখতে পারি অন্যরা ক্যাপ্টেনের মৃত্যুর খবরটা অন্যভাবে উপস্থাপন করেছিল। তো রাস্তা পরিষ্কার হওয়ার পর সার্জেন্ট সকলকে মুক্ত করে দেন এবং কোন রুটে তাদের যেতে হবে সেই বিষয়ে কিছু নির্দেশনা দিয়ে জাহাজ ত্যাগ করেন। টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে সার্জেন্টের এই কাজ হচ্ছে সেটার প্রমাণ। কিন্তু শুধু এটুকু করেই ক্ষান্ত দেননি সার্জেন্ট ম্যানুয়েল। মেক্সিকোতে ফিরে সে হেলিকপ্টারের পাইলটদেরকেও মেরে ফেলেন। তার এ ধরনের কাজ দেখে তার সঙ্গীরা এবার চমকে যায় এবং তার কাছে এটার ব্যাখ্যা জানতে চায়। এছাড়া তারা বলে এর মাধ্যমে আমরা মূলত সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করলাম এইমাত্র। এবার তারা আমাদের পিছু নেবে। এই অবস্থায় তোমার কি মত? তুমি কি করতে চাইছো? সঙ্গীদের আতঙ্কিত অবস্থায় দেখে সার্জেন্ট ম্যানুয়েল শুধু মাথা নাড়ায় এবং বলে চিন্তার কোনো কারণ নেই, আমরা একটা পথ দিয়ে ঠিকই বেরিয়ে যাব, কিন্তু সেটা কিভাবে সেই বিষয়টাই এখন আমরা দেখতে চলেছি। সার্জেন্ট ম্যানুয়েল সেখান থেকে এরপর সঙ্গীদের নিয়ে লেইরা ব্রাদার্সের ডান হাত হিসেবে পরিচিত এক লোকের বাসায় এসে পৌঁছায় এবং তাকে ওরা জিম্মি করে লেইরা ব্রাদার্সের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করে। সার্জেন্ট যখন লেইরা ব্রাদার্সের সামনে এর পরদিন উপস্থিত হয় তখন দুই ভাই তার কাছে জানতে চায় তার আসার কারণটা কি। সার্জেন্ট ম্যানুয়েল লেইরা ব্রাদার্সের বলে তারা এখন সরকারের কাছে ফেরারি এবং এটার কারণ হচ্ছে লেইরাদের জন্য তারা সরকারের সাথে বেইমানি করেছে, তাই এখন তাদের দায়িত্ব লেইরা ব্রাদার্সকেই নিতে হবে। একথা শুনে দুই ভাই তাকে নিয়ে এবার টিপ্পনি কাটতে শুরু করে, কিন্তু ম্যানুয়েল যখন তাদের বিজনেস পলিসি নিয়ে প্রশ্ন তোলে তখন চুপ হয়ে যায় দুজন। ম্যানুয়েল শুধু তাদের এটাই বোঝায় আরও টাকা উপার্জন করার জন্য সমাজে আতঙ্ক তৈরি করতে হবে এবং এর জন্য যেগুলো করা প্রয়োজন সেটার দায়িত্ব নেবে ম্যানুয়েল এবং তার সঙ্গীরা। ম্যানুয়েলের এই যুক্তি শেষ পর্যন্ত মেনে নেয় লেইরা ব্রাদার্স এবং একই সাথে ম্যানুয়েল এবং তার সঙ্গীরা অফিসিয়ালি অপরাধীদের সাথে যুক্ত হয়ে পড়ে। এই ড্রাগ ডিলারদের দলে ম্যানুয়েল আসলে কি ভূমিকা নিতে চাইছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজে, তাই প্লিজ ছেড়ে যাবেন না, দেখতে থাকুন। এদিকে জাহাজটা সেনাদের কবল থেকে মুক্ত হওয়ার পর এগিয়ে চলছিল সামনের দিকে, কিন্তু যেহেতু তারা নজরে পড়ে গিয়েছিল তাই চিফ ইঞ্জিনিয়ার ক্রিসের সাথে একদিন আলোচনা করেন এবং এরপর তারা একটা সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্ত ছিল তারা সরাসরি ইতালিতে যাবে না, তার পরিবর্তে তারা সেনেগালে পৌঁছাবে এবং ঢাকার পোর্টে জাহাজটা খালাস করে সেখান থেকে বোটে করে শিপমেন্ট পৌঁছানো হবে ইতালিতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা ক্রিসের কাছে গ্রহণযোগ্য হয়। ফলে নতুন রুট ঠিক করা হয় সেনেগালের উদ্দেশ্যে। কিন্তু ঝামেলা সে তো কোনোভাবেই পিছু ছাড়ছে না ওদের। জাহাজটা যখন আটলান্টিকের মাঝে তখন একদিন ইঞ্জিন রুম চেক করতে গিয়ে অদ্ভুত একটা ত্রুটি দেখতে পায় ক্রিস। সে খেয়াল করে তেলের সিলিন্ডারগুলো লুজ করে রাখা হয়েছে। সাধারণ জ্ঞান থাকায় ক্রিস বুঝতে পারে কেউ ইচ্ছে করে জাহাজে আগুন ধরানোর জন্য এই স্যাবোটাজটা করে রেখেছিল। ফলে সে এটা নিয়ে একটু তদন্ত করা শুরু করে। ইঞ্জিন রুমের সিসিটিভি ফুটেজ চেক করে সে দেখতে পায় তার অনুমানই সঠিক এবং কে এটা করেছে সেটাও সে জানতে পারে। এরপর ক্রিস সেই ক্রুর সাথে দেখা করে এবং তার কাছে বিষয়টার ব্যাখ্যা চায়। প্রথম দিকে লোকটা কিছু জানাতে না চাইলেও শেষ পর্যন্ত ক্রিসের কাছে সে বলে দেয়
চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশেই সে এটা করেছিল। এই ক্রুর কাছে এই ধরনের কথা শুনে প্রচণ্ড অবাক হওয়ার পাশাপাশি ভীষণ রাগ হয় ক্রিসের। তাই সে সাথে সাথে এটা নিয়ে কথা বলতে চিফের সাথে দেখা করে এবং তার কাছে এটার ব্যাখ্যা জানতে চায়। কিন্তু এ সময় চিফ ক্রিসকে আক্রমণ করে বসে, তার মাথায় আঘাত করা হয়, ফলে ক্রিস সেখানে অজ্ঞান হয়ে পড়ে। ক্রিসের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার রুমে তাকে আটকে রাখা হয়েছে এবং বাইরে ফায়ার অ্যালার্ম বাজছে। জানলা দিয়ে এরপর যখন সে দেখার চেষ্টা করে বাইরে কি চলছে, তখন তার গলাটা শুকিয়ে যায়। পুরো জাহাজে আগুন ধরে গিয়েছে এবং কোনো ক্রুকেও কোথাও দেখা যাচ্ছে না। ক্রিস বুঝতে পারে এরা সবাই তাকে একা আটলান্টিকের মাঝে জ্বলন্ত একটা জাহাজে একা একা ফেলে গিয়েছে। স্বাভাবিকভাবেই জাহাজের সাথে তার সলিল সমাধি ঘটবে এবং এটাই তাদের লক্ষ্য ছিল। আর এরপর সিন কাট হয়, দেখা যায় একটা বোটে করে চিফ ইঞ্জিনিয়ার এবং তার অন্য সদস্যরা একটা দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু চিফ এটা কেন করলেন? এডওয়ার্ড লিনউডের এই জাহাজে প্রায় 20 বছর ধরে কাজ করছিলেন তিনি, কিন্তু এরকম একটা বিশ্বাসঘাতকতা কেন করলেন তিনি? চলুন এবার সেই বিষয়টা জেনে আসা যাক। এজন্য আমাদের কয়েকদিন আগের আমেরিকাতে ফিরে যেতে হবে। স্টিফানো মানে ডন মিনুর নাতি যখন দেখলো এই কোকেনের চালানটা কোনোভাবেই ঠেকানো সম্ভব হলো না, তখন সে এই চিফ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে এবং তাকে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা হলো, যদি চিফ কোনোভাবে জাহাজটা গন্তব্যে পৌঁছানোটা ঠেকাতে পারে তবে তাকে তারা 1 মিলিয়ন ইউরো দেবে। টাকার লোভ শেষ পর্যন্ত চিফকে তার নীতি থেকে বিচ্যুত করেছিল। লিনুড পরিবারের সাথে এতদিনের সম্পর্ক ত্যাগ করে চিফ তাদের সাথে বেইমানি করার সিদ্ধান্ত নেয় সেদিন। ফলশ্রুতিতে কি ঘটল সেটা তো আমরা দেখতেই পেলাম, কিন্তু ক্রিস লিনুডের কি হলো এবং সেই কোকেনের ভাগ্যেই বা কি ঘটেছিল? পুরো 5 টন কোকেনের চালান কি শেষ পর্যন্ত ভূমধ্যসাগরে বিলীন হতে চলেছে? দাদার কোকেনের চালান ঠেকানোর বন্দোবস্ত করে স্টিফানো ঠিকই ইতালিতে ফিরে এসেছিল, কিন্তু বাসায় পৌঁছানোর পর একটা গাড়ি তার বাসার সামনে এসে দাঁড়ায় এবং গাড়িটা থেকে কয়েকজন লোক নেমে আসে। তাদের কাছ থেকে স্টিফানো জানতে পারে তার দাদু মানে ডন মিনু তার সাথে দেখা করতে চাইছে। ডন মিনু সেই বাংকার থেকে পালানোর পরে এতদিনে বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন এবং সব খবরাখবরই তার কাছে আসছিল, ডন বলে কথা। মিনু ভেবে অবাক হচ্ছিলেন তার নিজের নাতি তার বিরুদ্ধে নেমেছে কেন? আরে তার মৃত্যুর পরে তো তার এই পুরো সাম্রাজ্য তার নাতি পাবে, কিন্তু সে এটা ভেবে পাচ্ছিল না তার নাতি এটা কিভাবে করতে পারলো। তো দাদা ডেকেছেন শুনে কিছুটা ভয় পেয়ে যায় স্টিফানো এবং তার স্ত্রী, কিন্তু তারপরেও স্টিফানো সিদ্ধান্ত নেয় সে তার দাদুর সাথে দেখা করতে যাবে। কিন্তু যাওয়ার সময় স্টিফানোর স্ত্রী তার কোটে লুকিয়ে একটা ফোন সাথে দিয়ে দেয়। বাড়ি থেকে বেরিয়ে কিছু সময় পর একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের উপরে নিয়ে আসা হয় স্টিফানোকে। ডন মিনুর সামনে নেওয়া হলে স্টিফানোর কাছে তিনি সরাসরি জানতে চান কেন সে আমেরিকায় গিয়েছিল এবং শিপমেন্টের বিষয়ে এমাকে ওই ধরনের প্রস্তাব কেন দেওয়া হয়েছিল। দাদুর কথার উত্তরে স্টিফানো জানায় এডওয়ার্ড মারা যাওয়ার পরে এই বিপুল পরিমাণ কোকেন সফলভাবে এমা এবং তার ভাই শিপমেন্ট করতে পারবে কিনা সেই বিষয়ে সে সন্দেহ করছিল, তাই এমাকে এ ধরনের প্রস্তাবটা দিয়েছিল সে। তার এই কথার উত্তরে বোঝাই যাচ্ছিল ডন মিনু খুশি হতে পারেননি, তবে তারপরেও ডন মিনু তার নাতিকে কিছু বলেননি। তারপর তিনি স্টিফানোকে সাথে নিয়ে তার এক শিষ্যের বাড়িতে এসে পৌঁছান। ডনকে এখানে মূলত রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিন, কিন্তু খাবারের এক পর্যায়ে স্টিফানো বাথরুমে গিয়ে সেই লুকানো ফোন থেকে তার সঙ্গীদের ফোন করে জানায় তাদের অবস্থানের কথা এবং ডন মিনু যে তাদের সাথে আছে সেটাও জানিয়ে দেওয়া হয়। স্টিফানোর উদ্দেশ্য ছিল এই বাড়িতেই ডনকে মেরে ফেলার, কিন্তু বাথরুম থেকে বেরোনোর পর হঠাৎ তার দাদা বলে বসে, রেডি হয়ে নাও, আমরা বেরোচ্ছি। এ কথায় স্টিফানো তার দাদাকে যদিও বোঝানোর চেষ্টা করেছিল যে রাত হয়ে গিয়েছে তাই এখানেই তাদের থাকা উচিত, কিন্তু মিনু তার কোনো কথা না শুনে তাকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু পথেই তার কাছ থেকে সেই লুকোনো ফোনটা নিয়ে নেওয়া হয়। আর এ থেকে আমরা বুঝতে পারি ডন মিনু তার নাতি স্টিফানোর এই পুরো চক্রান্তের বিষয়টা বুঝতে পেরেছিল এবং সেই সাথে জেনেছিল তার এই ফোনের কথা। তো এর কিছুক্ষণ পর তারা একটা ব্রিজের সামনে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে ডন স্টিফানোর বাবা সম্পর্কে তাকে বেশ কিছু কথা বলতে শুরু করে, কিন্তু দাদা হঠাৎই কেন তার বাবাকে নিয়ে পড়লেন। ডনের এই আচরণে বেশ অবাক হতে শুরু করে স্টিফানো। ওদিকে ডন বলে চলে স্টিফানোর বাবা তার কথা মেনে চলত না কখনোই, ফলে বিভিন্ন ড্রাগ ডিলারদের সাথে একটা যুদ্ধ শুরু হয়। এরই এক পর্যায়ে একদিন তার বাবা এক ডিলারের পরিবারের সকলকে মেরে ফেলে, ফলে ডন ভীষণ রেগে যান তার ছেলের উপর।
পরিবারকে বাঁচানোর জন্য ডন মিনু সেদিন নিজের হাতে তার ছেলেকে খুন করেছিল। এই কথাগুলো শোনার পরে স্টিফানোর বিশ্বাস হতে চায় না, কিন্তু সে বুঝতে পারে তার দাদা তাকে মিথ্যা বলছে না। সে তার এই পুরো ড্রাগ সাম্রাজ্যের জন্য তার নিজের ছেলেকে বলি দিয়েছিল। তো এরপরে সেখান থেকে স্টিফানোকে একটা জায়গায় নিয়ে আসা হয়। আর একই সাথে স্টিফানো বুঝতে পারছিল হয়তো আজকেই তার জীবনের শেষ দিন হতে চলেছে। কিন্তু যখন সে একটা গাড়ির মধ্যে তার এক সহকারীকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়, তখন স্টিফানো বুঝতে পারে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে। ঠিক এই সময় তার পাশে এসে দাঁড়ায় ডন মিনু। সে স্টিফানোকে বলে, আমি চাই না তোমার বাবার মতো তোমার পরিণতি হোক। আমি নিজের হাতে আমার পরিবারের রক্ত আর ঝরাতে চাই না। আশা করি এখন থেকে তুমি বুঝতে পারবে কার পক্ষে তোমার থাকা উচিত। ডন মিনুর কথা শেষ হলে সেই গাড়িটাকে সেই বন্দি সহ জ্বালিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে স্টিফানো বুঝতে পারছিল মৃত্যুর কত কাছ থেকে সে ফিরে এসেছে। তো সেখান থেকে ডন মিনু, স্টিফানো এবং অন্যরা সেই বাড়িতে গিয়ে পৌঁছায় আবার, এবং রাতের খাবার শেষ করে সেদিন সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটু পরেই দেখা যায় একটা গাড়ি সেই বাড়ির সামনে এসে দাঁড়ায়। আর এরা ছিল সেই লোকগুলো যাদের স্টিফানো খবর দিয়েছিল তার দাদুকে মেরে ফেলার জন্য। কিন্তু এই পর্যায়ে চমকে যাওয়ার মতো একটা ঘটনা ঘটতে দেখা যায়। স্টিফানো তার দাদুকে এই পুরো বিষয়টা জানায় এবং পেছনের দরজা দিয়ে বের করে অন্য একটা গাড়িতে তুলে দেয় তাকে, এবং নিজেই একটা পিস্তল দিয়ে তার দেহের একটা জায়গায় গুলি করে। মূলত দাদাকে রক্ষা করার পর তার এটা করার কারণ ছিল নিজের উপরে সন্দেহটা দূর করা। গুলির শব্দে অন্যরা যখন তার কাছে এসে পৌঁছায় তখন সে মাটিতে পড়ে কাতরাচ্ছিল। স্টিফানোর ধারণা মতোই সবাই ধরে নেয় ডন মিনুর লোকেরা স্টিফানোকে গুলি করে পালিয়ে গিয়েছে। স্টিফানো এটা কেন করলো? তাহলে কি সে ভালো হয়ে গেল, নাকি সে তার দাদুর বিশ্বাস অর্জনের একটা চেষ্টা করছিল? সেই উত্তরটা কিন্তু অবশ্যই রয়েছে, সো দেখতে থাকুন। তো ইতালিতে যখন এসব চলছে, কিন্তু মেক্সিকোতে কি ঘটছে সেটা আমরা অনেক সময় ধরেই দেখতে পাচ্ছি না। তাই এবার চলুন আমরা মেক্সিকো থেকে ঘুরে আসি। তো দেখা যায় এরপরে দৃশ্যটা চলে আসে মেক্সিকোর মন্টেরিতে, মানে লেইরা ব্রাদার্সের এলাকায়। এই অঞ্চলের বিভিন্ন এলাকায় ছোট ছোট কিছু ড্রাগ ডিলার তাদের ব্যবসা বজায় রেখেছিল। কিন্তু ম্যানুয়েল লেইরাদের দলে ঢোকার পর সবকিছুর পরিবর্তন হতে শুরু করে দিয়েছিল। ম্যানুয়েল এবং তার ছোট্ট টিমটা খুব ভালোভাবেই জানতো মেক্সিকোর সবচেয়ে সেরা প্রশিক্ষণ তারা নিয়েছে, তাই তাদের সক্ষমতার ব্যাপারেও এরা ভালোভাবেই জ্ঞাত ছিল। লেইরা ব্রাদার্সের দলে ফেরার একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন, আর সেই মিশনটা তারা শুরু করে দিয়েছিল। একদিন মন্টেরির শহরতলিতে এক ড্রাগ ডিলারকে খুন করে ম্যানুয়েল, এবং সেটার একটা ভিডিও ধারণ করে সে। এই ধরনের ব্যবসা যারা করে এরপর তাদের কাছে সেই ভিডিওটা পাঠিয়ে দেয়। এর মাধ্যমে ম্যানুয়েল মূলত অন্য ড্রাগ ব্যবসায়ীদের একটা ক্লিয়ার বার্তা দিতে চাইছিল যে এখন থেকে যদি ব্যবসা চালাতে চাও তবে সেটা লেইরা ব্রাদার্সের এজেন্ট হিসেবেই চালাতে হবে। তোমরা নিজেরা স্বাধীনভাবে আর ব্যবসা চালাতে পারবে না। যদি কেউ এটার বিপক্ষে যায় তবে তার পরিণতি হবে এর মতো, মানে ভিডিওতে যাকে শেষ করা হয়েছে তার মতো। ম্যানুয়েলের এ ধরনের কাজে ম্যানুয়েলের থেকেও বেশি খুশি হয়েছিল লেইরা ব্রাদার্স, কারণ তারা যেটা কল্পনাতেও আনেনি কোনোদিন সেটাই করে দেখাচ্ছিল ম্যানুয়েল এবং তার ছোট্ট দলটা। কিন্তু আমরা সামনে দেখতে চলেছি এই ম্যানুয়েলের নৃশংসতা আরও কি পরিমাণে সামনে বাড়তে চলেছে। আচ্ছা, এবার আসা যাক ক্রিস লিনউডের বিষয়ে, মানে সেই জ্বলতে থাকা জাহাজটাতে আটকে পড়া লিনউডের বিষয়ে। সেই জাহাজ এবং কোকেনের ভাগ্যে কি ঘটেছিল সেটাই তো আমরা জানতে চাইছিলাম গত পর্বের শেষে। তো চলুন দেখে নেওয়া যাক। জাহাজে আগুন লাগার পর ক্রিস বুঝতে পেরেছিল সবকিছু। সে জানতো কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তাই নিজেই ফায়ার ফাইটার সেজে আগুন নেভানোর চেষ্টা করে সে। যদিও ক্রিস এতে পুরো সফল হয়নি, কিন্তু আগুনের বার বাড়ানি এবং চোখ রাঙানিটা অনেকটা কমিয়ে দিতে পেরেছিল সে। তবে এতে করে জাহাজের পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে গিয়েছিল। পুরো জাহাজ একটা ভূতুড়ে জাহাজে পরিণত হয়েছিল। কিন্তু এসব সত্ত্বেও ক্রিস কিন্তু ভেঙে পড়েননি। জাহাজে থাকা ফ্লেয়ার গান দিয়ে সে চেষ্টা করেই যাচ্ছিল আশেপাশের কোনো জাহাজের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, এবং বলাই বাহুল্য একদিন সে সফলও হয়। তার জাহাজটাতে যখন স্যাবোটেজ করা হয় তখন এটা সেনেগালিস জলসীমার খুব কাছে এসে পড়েছিল। তাই ক্রিসের ছোড়া ফ্লেয়ার গানের আলো সেনেগালের এক কোস্টগার্ড বোটে চোখে পড়ে। তারাই জাহাজটাকে উদ্ধার করে ডাকার বন্দরে নিয়ে আসে। কিন্তু ডাকার পোর্টে আসার পর ক্রিস জড়িয়ে যায় ভয়ানক একটা ঝামেলায়। যেহেতু জাহাজটার এই বন্দরে ভেড়ার কোনো কাগজপত্র ছিল না এবং অন্য ক্রুরাও মিসিং ছিল, তাই বন্দর কর্তৃপক্ষ ক্রিসের কাছে এই পুরো বিষয়টা জানতে চায় এবং ব্যাখ্যা চায়।
কিন্তু দেখা যায় ক্রিস তাদের স্বাভাবিকভাবে মিথ্যে বলে। সে জানায় জাহাজে আগুন লাগার পর অন্যদের বোটে উঠিয়ে দিয়ে সে একাই জাহাজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার এ ধরনের কথাই বিশ্বাস করছিল না কোস্টগার্ড। ফলে তারা তাকে বলে প্রতিটা কন্টেইনার চেক করা হবে এবং তারপরেই কেবল জাহাজটাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর জন্য কয়েকদিন সময় লাগবে তাদের। কোস্টগার্ডের এই আচরণে বেশ খানিকটা হতাশ হয়ে পড়ে ক্রিস, কিন্তু তার কিছুই করার ছিল না। ফলে অফিস থেকে সেদিন বেরিয়ে আসে ক্রিস লিনুড এবং এরপর সে তার বোন এমা লিনুডকে এই বিষয়টা জানিয়ে একটা খবর পাঠায়। তবে এর মধ্যেই তার অবস্থা ক্রমে খারাপ হয়ে যাচ্ছিল। তার হাঁপানি রোগের ওষুধ জাহাজে থেকে যাওয়ায় সেগুলো সাথে করে সে নিয়ে আসতে পারেনি। ফলে রোগটা তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছিল। তাই সে যখন একদিন একটা ওষুধের দোকানে তার ওষুধ কিনতে যায়, তখন প্রেসক্রিপশন ছাড়া তাকে সেগুলো দেয়নি দোকানি। ফলে রেগে সে সেই দোকান থেকে যখন বেরিয়ে আসছে, তখন একটা লোকের সাথে দেখা হয় ক্রিসের এবং সেই লোকটা তার কাছে জানতে চায় সে কি খুঁজছে। ক্রিস যখন তার প্রয়োজনের কথাটা সেই লোকটাকে জানায়, তখন সেই লোকটা তাকে একটা জায়গায় নিয়ে আসে। যে লোকটার সাথে সে এবার ক্রিসকে দেখা করিয়ে দেয় তাকে অনেকটা স্থানীয় মাস্তানদের মতোই লাগছিল। ওই যে বন্দরের আশেপাশে যে টাইপের লোকজন থাকে ঠিক সেরকমই কিছু একজন আর কি। তো লোকটার কাছে গিয়ে ক্রিস যখন তার প্রয়োজনীয় ওষুধের কথা তাকে বলে, তখন সে তাকে একটা ড্রাগের মতো কিছু দিয়ে দেয়। যদিও এটা কি সেটা ক্রিস বুঝতে পারছিল না, কিন্তু তার হাতে অন্য কোনো উপায়ও ছিল না। তাই 7 পাস না ভেবে সেটা নিয়ে ক্রিস একটা হোটেলে গিয়ে ওঠে। এভাবে ঢাকার বন্দরের হোটেলটাতে কয়েকটা দিন পার হয়ে যায়। সেই লোকটার সাথে ইতিমধ্যে ক্রিসের বেশ উঠা বসা শুরু হয়েছে। লোকটার দেয়া ড্রাগ ক্রিসের দেহের সাথে অদ্ভুতভাবে মানিয়েও গিয়েছে। এখন তার আর সেই হাঁপানির সমস্যাটা খুব একটা হয় না। এছাড়া সেই লোকটার সাথে তার ভালো একটা সম্পর্কও তৈরি হয়েছে। তো এর মধ্যেই একদিন এমা তার ওখানে এসে পৌঁছায়। ক্রিসের কাছে সব শুনে তাকে সান্ত্বনা দেয় এমা জানতো ক্রিসের সমস্যার কথা। তার উপরে ভাইকে এভাবে ছেড়ে দিয়ে সে কখনোই ভালো ছিল না আমেরিকাতে। সেনেগালে আসার পর এমার প্রথম যে কাজটা হয় সেটা হলো কিভাবে তারা জাহাজটাকে মুক্ত করবে। তাই এর জন্য সে ওমর নামে স্থানীয় এক এজেন্টকেও সাথে নিয়ে নেয়। প্রথমে ওরা বন্দরের কমিশনারের সাথে দেখা করে। তাকে ঘুষ দিয়ে জাহাজটাকে ছাড়িয়ে নেওয়ার কথা জানালে সেই কমিশনার তাদের জানায় এই জাহাজ ছাড়ানোতে তার হাত নেই, তবে ডিরেক্টর জেনারেল তাদের কোনো একটা উপায় হয়তো বের করে দিতে পারবেন। এ কথার প্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নেয় পরের দিন তারা ডিরেক্টর জেনারেলের সাথে দেখা করবে। কিন্তু যখন তাদের ডিরেক্টর জেনারেলের সাথে দেখা হয়, তখন সে বলে কন্টেইনারের প্রতিটা ক্যান নিখুঁতভাবে চেক করা হবে এবং তারপরেই এটা ছাড়া হবে। কিন্তু এমা জানতো লোকটা কেন এ ধরনের কথা বলছে, মানে সে আসলে ঘুষের বিষয়টা বুঝতে পারছিল। তাই সে এবার তাকে বিপুল পরিমাণে অর্থ দেওয়ার প্রস্তাব দেয়। আর এবারে স্বাভাবিকভাবেই কিছুটা নরম হয় বন্দর বস। তবে সে বলে আপনাদের জাহাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার মেরামত প্রয়োজন। কন্টেনারগুলো নামিয়ে রাখতে হবে প্রথমে এবং আপনারা চাইলে অন্য কোনো জাহাজে এটা ট্রান্সপোর্ট করতে পারেন। পুরো বিষয়টা এবার এমাও বুঝতে পেরেছিল, তাই সে সিদ্ধান্ত নেয় কন্টেনারগুলোকে নামিয়ে রাখবে। তো সিদ্ধান্তটা নেওয়ার পর সেই কন্টেনারগুলো যখন নামানোর কাজ শুরু হয়, তখন দেখা যায় আর একটা সমস্যা এসে হাজির হয়েছে। স্থানীয় পুলিশ কিভাবে যেন জানতে পেরেছিল এই কন্টেইনারের বিষয়ে। তাই ঢাকার পুলিশের এক অফিসার তাদের কন্টেইনারগুলোকে চ্যালেঞ্জ করে এবং তারা এগুলোর মধ্যে কি আছে সেটা চেক করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মতো নির্ধারণ হয় পরের দিন কন্টেইনারগুলো খোলা হবে। কিন্তু পুলিশের এই সিদ্ধান্তে এবার ভয় পেয়ে যায় এমা। এটা যখন সে ক্রিসকে জানায়, তখন ক্রিস আরও একটা ভয়ানক সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিন সে এমাকে না জানিয়েই সেই লোকটার সাথে দেখা করে, মানে তার নতুন বন্ধুর সাথে। ক্রিস জানতো এই লোকের এই বন্দরে অনেক ক্ষমতা রয়েছে। তো ক্রিসের কথা শুনে সেই লোকটা একটা পরিকল্পনা তৈরি করে। বন্দরের কন্টেইনার ডিপোতে লোকটার পরিচিত অনেক লোক ছিল। সেদিন রাতে 2টো কন্টেইনার নিয়ে সে ক্রিসকে সাথে করে বন্দরে প্রবেশ করে এবং যে কন্টেইনারে কোকেনগুলো ছিল সেগুলোকে তাদের ট্রাকে স্থানান্তর করে নেয়। এরপর রাতের আধারে যখন তারা বন্দর থেকে বেরিয়ে আসবে, তখন হঠাৎ পুলিশের টহল দলটা তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু ধাওয়া করে। কিন্তু এর সাঙ্গপাঙ্গদের সহায়তায় শেষ পর্যন্ত পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তারা সেই লোকটার আস্তানায় এসে পৌঁছায়। আসলে ক্রিসের সাথে তার একটা ডিল হয়েছিল আগেই। ডিলটা ছিল এরকম যে সে বন্দর থেকে এগুলো বের করে নিয়ে আসবে এবং তার পরিবর্তে তাকে কিছুটা কোকেন দিতে হবে। কিন্তু ক্রিসের এই পরিকল্পনাটার কথা যখন এমা জানতে পারে, তখন সে তার উপরে ভীষণ রেগে যায়। কিন্তু তারপরেও সমস্যা ছিল একটা,
সেটা হলো ডাকারে আপাতত পুলিশকে ফাঁকি দিতে পারলেও এই কন্টেনারগুলোকে অন্য কোনো বন্দরে নিয়ে যাওয়াটা সহজ কাজ ছিল না তাদের জন্য। আর এটা নিয়েই এমার বেশি দুশ্চিন্তা হচ্ছিল। তবে তার এই দুশ্চিন্তার সমাধান করে দেয় ওমর, মানে তার সাথে সেই লোকটা। সে সেদিন এমাকে বলে যদি তাদের কোকেনগুলো পৌঁছাতেই হয় তবে এখান থেকে তাদের প্রথমে মালিতে যেতে হবে, এরপরে তারা তানজিয়ার বন্দরে পৌঁছে একটা জাহাজের ব্যবস্থা করে নিতে পারবে। ওমরের কথার প্রেক্ষিতে এমা বলে এটার পরিবর্তে আমরা ক্যাসাব্লাঙ্কায় যেতে পারি, সেখানে আমার কিছু পরিচিত লোক রয়েছে। তো এমার কথায় শেষ পর্যন্ত নির্ধারণ হয় ওরা মালির মধ্য দিয়ে মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় যাবে এবং সেখান থেকে জাহাজে করে কোকেনটা ইতালিতে নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্ত মতোই পরের দিন শুরু হয় যাত্রা। তবে তাদের সাথে ওমর এবার কিছু লোককেও সাথে করে নিয়ে এসেছিল, যারা তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে বলেই সিদ্ধান্ত হয়েছিল। তো এরা যখন যাত্রা করেছে সাহারা পার হয়ে মালির উদ্দেশ্যে, ঠিক তখন ইতালির ক্যালাব্রিয়াতে দেখা যায় আহত স্টিফানোকে তার লোকজন একটা ডেরায় নিয়ে এসেছে। সেখানে তার ক্ষতের শুশ্রূষা করার সময় যে তার ক্ষতটা সেলাই করছিল হঠাৎ তার কিছু একটা নজরে পড়ে। স্টিফানোর ক্ষত দেখে সেই লোকটা বুঝে যায় এটা স্টিফানো নিজেই করেছে, কেউ তাকে গুলি করেনি। অর্থাৎ স্টিফানো ডন মিনুকে বাঁচিয়েছিল, এটা বুঝে যায় এরা। এবং এই সন্দেহের কথা তাকে নিয়ে আসা লোকদের কাছে সে বলে দেয়। এই গ্রুপটা ছিল ডন মিনুর বিপরীত একটা গ্রুপ। এরা চাইছিল ডন মিনুর পরিবর্তে স্টিফানোকে তাদের নতুন ডন বানাতে। কিন্তু এবার যখন তারা এটা শুনতে পায় তখন স্টিফানোর উপরে ক্ষেপে যায়। তো এদিকে এরপরে কি ঘটতে চলেছিল সেটা আমরা একটু পরে দেখছি। অন্যদিকে দেখা যায় এমা এবং তার গাড়ি বহর সাহারা পাড়ি দিয়ে যখন মালির সীমান্তের কাছে এসে প্রবেশ করে তখন একটা জেহাদি গ্রুপের হাতে ধরা পড়ে যায় ওরা। কিন্তু যখন ওমর তাদেরকে বলে তারা সাথে করে কি নিয়ে যাচ্ছে তখন গ্রুপটা তাদের কাছে 100 কেজি কোকেন দাবি করে। জীবন বাঁচানো এবং পথের ক্লিয়ারেন্স পাওয়ার জন্য এমা বাধ্য হয় তাদের কোকেন দেওয়ার প্রস্তাবে সাড়া দিতে। এই মালিয়ান বিচ্ছিন্নতাবাদী গ্রুপটা তাদের একটা শহরে এরপর নিয়ে আসে, কিন্তু শহরে প্রবেশের পর তাদের আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্রিসকে কিছু অস্ত্রধারী লোক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এবং এমাকে পাশের একটা বিল্ডিংয়ে বন্দি করে রাখা হয়। এই লোকগুলোর আচরণে এমা ঠিক বুঝতে পারছিল না এদের কোকেন দেওয়ার কথা সে স্বীকার করার পরেও এরা কেন তাদের সাথে এমন আচরণ করছে, আর ক্রিসকেই বা কোথায় নিয়ে যাওয়া হলো। এই নানা রকম দুশ্চিন্তা নিয়েই সেই দিনটা পার হয় এমার। পরের দিন দুপুরের দিকে হঠাৎ কিছুটা তৎপরতা লক্ষ্য করে সে। এমা শুনতে পায় যে দলটা ক্রিসকে সাথে করে নিয়ে গিয়েছিল তাদের সবাই ড্রোন হামলায় মারা গিয়েছে। আর বলাই বাহুল্য এই খবরে খুব হতাশায় মুষড়ে পড়ে এমা। এর কিছু সময় পর হঠাৎ তার ওখানে ওমর তার দুজন সহকারী নিয়ে এসে পৌঁছায় এবং এমাকে মুক্ত করে সাথে নিয়ে বেরিয়ে আসে। আসলে ওমর বুঝতে পেরেছিল এই দলটা তাদের প্রধানের মৃত্যুর শোক পালন করবে, আর সেই ফাঁকে তারা এমাকে মুক্ত করে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু বাইরে বেরিয়েই কয়েকজন জিহাদির চোখে পড়ে যায় 3 জন এবং এ সময় শুরু হয় তাদের মধ্যে গোলাগুলি। হঠাৎ একটা গুলি এসে ওমরের বুকে লাগে আর মাটিতেই পড়ে যায় ওমর। ঠিক সেই অবস্থায় এমা যখন ভাবছে তাদের মৃত্যু সময়ের অপেক্ষা মাত্র, তখন হঠাৎ কোথা থেকে যেন একটা গাড়ি এসে দাঁড়ায় তাদের গ্যাঞ্জামের মধ্যে, আর গাড়ি থেকে বেরিয়ে আসে ক্রিস। তাকে দেখে এবার সে জিহাদি লোকগুলো গুলি থামিয়ে দিয়ে এগোতে শুরু করে তার দিকে। এরপর দেখানো হয় ক্রিসকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সে কিভাবে আবার ফিরে আসলো এখানে। এই বিষয়টা দেখার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। এই জিহাদি গ্রুপটার নেতা ছিলেন ব্রাহিমি নামে একজন। তার স্ত্রী এই শহরের পাশের একটা শহরে থাকত, কিন্তু সেই শহরটা মালিয়ান সরকারের সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ব্রাহিমির সম্প্রতি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু নিজে জেহাদি হয় সেই শহরে গিয়ে স্ত্রী এবং সন্তানকে দেখার সুযোগ পাচ্ছিল না সে। কিন্তু যখন সে ক্রিসকে দেখতে পায় তখন তার মাথায় একটা আইডিয়া আসে। একজন ডাক্তারের ছদ্মবেশে ক্রিসকে সাজিয়ে ব্রাহিমি সেই শহরে প্রবেশ করে সেদিন এবং তার স্ত্রী এবং সন্তানের সাথে দেখা করে। কিন্তু তারা যখন ফিরে আসছিল তখন ফ্রেঞ্চ ড্রোন হামলায় মারা যায় ব্রাহিমির দলের সবাই, কিন্তু ক্রিস ভাগ্য জোরে বেঁচে যায়। অবস্থা কিছুটা শান্ত হলে সে দেখতে পায় ব্রাহিমি তখনও বেঁচে আছে। তাই ক্রিস তাকে সাথে নিয়ে ফিরে আসে এই শহরে। কিন্তু শহরে ঢুকেই সে গোলাগুলির মধ্যে পড়ে যায়, মানে এমা এবং ওমর এবং সেই বিচ্ছিন্নতাবাদী দলের গোলাগুলির মধ্যে। কিন্তু তারপরও গাড়ি থেকে নেমে সে অন্যদেরকে সাহস নিয়ে ব্রাহিমির কথা বলে। এবার দেখা যায় লোকগুলো তাদের লিডারকে ভেতরে নিয়ে যায় এবং সেই সাথে এমাদেরকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। একথার প্রেক্ষিতে সেখানে আর দেরি না করে ওরা আবার বেরিয়ে পড়ে।
এমা আহত ওমরকে সাথে নিয়েই কোকেন সহ আবার সাহারার বুকে নেমে পড়ে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই মালিতে ফ্রেঞ্চ ড্রোন কোথা থেকে আসলো? আসলে মালির এই অঞ্চলে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়, যেগুলো মালি সরকার এই জিহাদিদের মাধ্যমে ফ্রান্সের কাছে বিক্রি করত। কিন্তু ফ্রান্স চাইতো না এই বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে ইউরেনিয়াম কিনতে, কারণ বিভিন্ন জায়গায় এরা বোমা হামলার সাথে জড়িত ছিল। তাই ফ্রান্স এদের উপরে ড্রোন হামলা করে। বলাই যায় অনেকটা সৌভাগ্যবশত বেঁচে যায় সেদিন ক্রিস। কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণ পরেই রাস্তাতেই মারা যায় ওমর। এমা ওমরের গুরুত্বটা বুঝতে পেরেছিল, তাই লোকটার এভাবে মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিল এমা। পথেই একটা জায়গায় সাহারার বালুময় ভূমিতে কবর দেয়া হয় ওমরকে। এরপর অনেকটা নির্বিঘ্নেই এমা এবং ক্রিস তাদের ট্রাক দুটো নিয়ে এসে পৌঁছায় ক্যাসাব্লাঙ্কায়। ক্যাসাব্লাঙ্কা পোর্টে আগে থেকেই এমার পরিচিত কিছু চীনা অপেক্ষা করছিল। তারা এবার ট্রাক দুটোকে রিসিভ করে। এই যাত্রায় অনেক ঝক্কি ঝামেলা গিয়েছে এই দুই ভাই বোনের উপর। কিছু কোকেন ডাকারের সেই লোকটাকে দিতে হয়েছিল, এটা ঠিক, তবে 100 কেজি ব্রাহিমিকে দেওয়ার হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল অনেকটা ভাগ্যের জোরেই। তো এমা ক্যাসাব্লাঙ্কায় পৌঁছে তার লোকদের সাথে কথা বলার পর জানতে পারে একটা জাহাজের জন্য তাদের এখানে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তো এমা এবং ক্রিস যখন ক্যাসাব্লাঙ্কায়, তখন মেক্সিকোতে ঘটে চলেছে অন্য একটা ঘটনা। সার্জেন্ট ম্যানুয়েল স্থানীয় কিছু ড্রাগ ডিলারদের ব্যবসা বন্ধ করেই ক্ষান্ত ছিল না। তার লক্ষ্য ছিল পুরো মন্টেরিওর দখল নেয়ার জন্য নিজের একটা আর্মি তৈরি করা। সে মূলত লেইরা ব্রাদার্সকে ব্যবহার করছিল তার নিজের একটা আর্মি তৈরি করতে। ম্যানুয়েল চাইছিলেন সে এমন কিছু মানুষকে তৈরি করবে যারা সামরিক বাহিনীর সাথে টক্কর দিতে সক্ষম। যে স্পেশাল ট্রেনিং তারা পেয়েছিল ঠিক সেরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাইছিল ম্যানুয়েল তার লোকদের জন্য। কিন্তু প্রশ্ন হলো সে কোথা থেকে ওই লোকগুলোকে জোগাড় করবে। তবে ইন্টেলিজেন্স সার্জেন্ট ঠিকই একটা উপায় বের করে ফেলেছিলেন। স্থানীয় ড্রাগ ব্যবসায়ীদের ব্যবসা সে শুধু লাটে তুলেছিল না, তাদের কাছে যেসব ছেলেপুলে ছিল, মানে যাদেরকে দিয়ে সেই ড্রাগ ডিলাররা বিজনেস চালাতো, তাদেরকেও দলে টানতে শুরু করেছিলেন ম্যানুয়েল। এবং এ কারণে নৃশংসতাকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল সে। যে ড্রাগ ডিলাররা তাদের ছেলেদেরকে এমনিতে দিতে চাইতো না, তাদের পুরো পরিবার সহ নির্দ্বিধায় খুন করত সে। ফলে অল্প দিনের মধ্যেই ম্যানুয়েল একটা বড় দল তৈরি করতে সক্ষম হয়। কিন্তু সে যাদেরকে জোগাড় করেছিল তাদের অনেকেই কমান্ডো ট্রেনিংয়ের জন্য উপযোগী ছিল না। তা সত্ত্বেও তাদের শুরু হয় ট্রেনিং। এরপর একের পর এক দিন যত গড়াচ্ছিল, ম্যানুয়েলের কঠোরতায় এবং তার সরাসরি তত্ত্বাবধানে তৈরি হচ্ছিল তার খুনে ভয়ঙ্কর যোদ্ধারা। অস্ত্র চালনা থেকে শুরু করে কমব্যাট ট্রেনিং সবই করানো হচ্ছিল তাদের দিয়ে। এবং একই সাথে চলছিল মন্টেরিওর বিভিন্ন এলাকার দখল নেয়া। একদিকে যেমন প্রচুর অর্থ আসছিল লেইরা ব্রাদার্সের কোষাগারে, অন্যদিকে শহরে বাড়ছিল সহিংসতার মাত্রা। এর মধ্যেই একদিন ম্যানুয়েল ঘোষণা করেন তার ছেলেদের ট্রেনিং প্রায় শেষ হতে চলেছে। কিন্তু শহরের মানুষদের তখনও জানান দেয়া বাকি ছিল লেইরা ব্রাদার্সের শক্তিমত্তা ঠিক কতটা। তবে বলাই বাহুল্য, এটা লেইরা ব্রাদার্সের শক্তিমত্তার থেকে মনে হয় ম্যানুয়েলের বাহিনীর শক্তিমত্তা কতটা সেটা বললেই ভালো হতো। কিন্তু এই শক্তিমত্তা জানান দিতে গিয়ে ম্যানুয়েল খুবই নির্মম এবং নৃশংস একটা পন্থা বেছে নিয়েছিলেন। একদিন রাস্তা থেকে একটা পাবলিক বাসকে জিম্মি করে তার দলবল। তারপর সেই বাসটাকে পাশের একটা গলিতে নিয়ে এসে বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে তাদের মাথায় গুলি করে সকলকে হত্যা করা হয়। সেদিন প্রায় 30 জন নিরীহ মানুষকে হত্যা করেছিল ম্যানুয়েল এবং তার নবগঠিত নৃশংস বাহিনী। স্বাভাবিকভাবেই এই ঘটনাটা সারা মেক্সিকোতে ছড়িয়ে পড়ে। মন্টেরিও যে লেইরাদের আন্ডারে চলে গিয়েছে সেটা সবাই বুঝতে পারছিল। তবে এর মধ্যেও ম্যানুয়েলকে আরেকটা কাজ করতে দেখা যেত। আপনারা যারা এই সিরিজটা প্রথম থেকে কন্টিনিউ করছেন তারা জানেন ম্যানুয়েল যখন সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন তখন তার সাথে একটা ছেলেকে সে গুলি করে মেরে ফেলে তার নিজের দোষ ঢাকার জন্য। সেই সেনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, কিন্তু ছেলেটাকে খুন করার সময় সে জানতো না এটা। পরে যখন ম্যানুয়েল এই বিষয়টা জানতে পারলো তখন থেকে নিয়মিত সেই মেয়েটাকে, মানে সেই কলিকের স্ত্রীটাকে টাকা পাঠাতে শুরু করে সে। এরপর থেকে সেই মহিলার বাড়িতে নিয়মিত যাত্রা শুরু হয় ম্যানুয়েলের। ম্যানুয়েল একদিন যখন সেই মহিলার সাথে সময় কাটাতে ব্যস্ত তখন তার ডেরায় আরেকটা ঘটনা ঘটছিল। লেইরাদের নিরাপত্তা প্রধান ম্যানুয়েলের আস্তানায় এসে একটা অস্ত্রের চালান এসেছে বলে তাদেরকে জানায় এবং সেটাকে ওদেরকে রিসিভ করতে বলে। যেহেতু ম্যানুয়েল তখন ডেরায় ছিল না তাই অন্যরা তাকে ছাড়া এই কাজটা সম্পন্ন করতে যায়। কিন্তু অস্ত্রগুলো নিয়ে ওরা যখন লেইরাদের ওয়্যার হাউসের সামনে আসে তখন সেখানে দাঁড়ানো চিফ সিকিউরিটি
ম্যানুয়েলের ছেলেদের নানাভাবে খারাপ ভাষায় বকতে শুরু করে। ফলে একজনের প্রতিবাদ করলে তাকে গুলি করে মেরে ফেলে চিপ, কিন্তু এ সময় অন্যরাও গুলি চালায় তাদের উপরে এবং সেখানে লেইরাদের চিপ সহ বেশ কয়েকজনকে খুন করা হয়। সে সময় ম্যানুয়েলের দলের অনেকেই গুলিবিদ্ধ হয়েছিল। অনেকটা মাথা গরমের কারণে এরকম একটা ম্যাসাকার ঘটে গিয়েছিল নিজেদের মধ্যে। তবে এরকম একটা ঘটনা যে ঘটতে চলেছে সেটা আগের দিনই বোঝা যাচ্ছিল, কারণ ম্যানুয়েল যখন তার মাসিক হিস্সা নিতে লেইরাদের বাড়িতে যায় তখন লেইরা ব্রাদার্সের এক ভাই তাকে বলে কয়েকদিন পরে যেন সে টাকাটা নেয়, কারণ তাদের অস্ত্র কেনার জন্য এখন টাকা দরকার। লেইরা ব্রাদার্সের এই কথায় ম্যানুয়েল সেদিন খুবই অখুশি ছিল, কিন্তু তখন এই চিফের বারবার অন্ত তাদের মাথাটা আরো খারাপ করে দেয়। একটা চাপাক্ষোভ তো প্রথম থেকেই কাজ করছিল ম্যানুয়েলের ইউনিটের মধ্যে, তার উপরে এ ধরনের চিফের প্ররোচনা তাদের মাথা খারাপ করে দিয়েছিল, আর যার ফলশ্রুতিতে ঘটে যায় এই ঘটনাটা। কিন্তু এর মধ্যে সেই সেনার স্ত্রীর সন্তানও ভূমিষ্ঠ হয়, তাই স্বাভাবিকভাবে ম্যানুয়েল এদিকে ব্যস্ত থাকে। কিন্তু সে এদিকে ব্যস্ত থাকলেও ইতালিতে আরেকটা ঘটনা ঘটে চলেছিল। ডন মিনো ক্যালাব্রিয়ার প্রত্যন্ত একটা শহরে এসে পৌঁছান একদিন, এবং এখন থেকে তিনি এখানেই থাকবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু ডন মিনো জানতেন তার নাতি স্টিফানো তার জন্য যেটা করেছে সেটার কারণে তার পরিবার হুমকির মুখে রয়েছে এবং তার নিজের জীবনও নিরাপদ নয়। তাই তিনি তার কর্মীদের স্টিফানোর স্ত্রী এবং সন্তানদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে আসতে নির্দেশ দেন। ডন মিনো যখন এদিকে তার নাতির খোঁজ করছিলেন তখন অন্যদিকে স্টিফানোর স্ত্রী এবং তার সন্তানকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে দেখা যায়। স্টিফানোর স্ত্রী বুঝতে পেরেছিল এখন তাদের বেঁচে থাকতে হলে তাদের ডন মিনোর কাছে চলে যেতে হবে। কিন্তু ডন মিনোর খবর যেহেতু তারা জানতো না, তাই এক মিডিয়ামের সাথে দেখা করতে চলে আসে স্টিফানোর স্ত্রী। এই মহিলা ডন মিনোর সাথে দেখা করার এবং কোনো বার্তা তাকে পৌঁছে দেওয়ার একটা সেতুবন্ধন হিসেবে কাজ করত। তো এই মহিলার মাধ্যমে ডন মিনো যখন তাদের খবর জানতে পারেন তখন সান্তিনো নামে তার এক বিশ্বস্ত সঙ্গীর 2 ছেলেকে পাঠানো হয় স্টিফানোর স্ত্রীকে তার ওখানে নিয়ে আসার জন্য। কিন্তু সান্তিনোর ছেলেরা ডন মিনোর সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। তারা স্টিফানোর স্ত্রী এবং ছেলেকে পিক করে ঠিকই, কিন্তু তার কাছে না পৌঁছে দিয়ে সেই গ্রুপটার কাছে নিয়ে আসে যাদের কাছে ছিল স্টিফানো। এখানে বিষয়টা যদি এভাবে একটু ব্যাখ্যা করি যে স্টিফানোই প্রথমে ডন মিনোর এই প্রতিদ্বন্দ্বী গ্রুপটাকে প্ররোচিত করেছিল ডন মিনোর বিরুদ্ধে দাঁড়াতে, এবং তারা অনিচ্ছা সত্ত্বেও স্টিফানোর পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এ কারণে তাদের বেশ কয়েকজনকে ডন মিনোর লোকেরা মেরে ফেলে। কিন্তু স্টিফানোর গুলি খাওয়ার পর তারা যখন দেখলো যে যার জন্য করলাম চুরি সেই তাদের চোর বলছে, তখন তারা ডন মিনোর বিরুদ্ধে তো গেলই, এবার তারা স্টিফানোর বিরুদ্ধেও চলে গিয়েছিল। তো এদের কাছে স্টিফানোর পরিবারকে নিয়ে আসা হলে তারা দুজন তাদের হাতে বন্দী হয়। তবে এই বন্দী করে রাখার অন্য আরেকটা কারণও ছিল তাদের কাছে, বলছি সেটা। এই লোকগুলো চাইছিল ডন মিনোর চালানটাকে আটকে দিয়ে তাকে কোণঠাসা করে ফেলতে। তাই স্টিফানো কিছুটা সুস্থ বোধ করার পর তাকে একটা জায়গায় ধরে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে মারধর করা হয় এবং বলা হয় সে যে তার দাদার সাথে যোগ দিয়েছে সেটা তারা জেনে গিয়েছে। তাই ডন মিনোর মতো সেও এখন তাদের শত্রু। এছাড়া সেই গ্রুপটা আরও জানায় তার স্ত্রী মানে স্টিফানোর স্ত্রী এবং সন্তান তাদের হাতে বন্দী। তবে সে দুটো উপায়ে তার স্ত্রী এবং ছেলেকে মুক্ত করতে পারে। প্রথমটা হলো ইতালির উদ্দেশ্যে কোকেনের চালানটাকে আটকে দিয়ে, অথবা তার দাদু ডন মিনোকে হত্যা করে সে এই দায় থেকে মুক্ত হতে পারবে। তো সবকিছু শোনার পর পরিস্থিতির বাস্তবতা বুঝতে পেরে স্টিফানো শেষ পর্যন্ত ক্যাসাব্লাঙ্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর যখন তারা ক্যাসাব্লাঙ্কায় এসে পৌঁছান তখন তাদের এক লোক স্টিফানো এবং তার সেই সঙ্গীকে পিক করে। যেহেতু ক্যাসাব্লাঙ্কার লোকটাকে আগেই সব জানানো হয়েছিল, তাই সে বলে এমা এবং ক্রিসের খোঁজ তারা শুরু করেছে। তবে তাদের কাছে পৌঁছানোর একটা উপায় খুঁজে পাওয়া গিয়েছে। সেই উপায়টা হচ্ছে আমিনা নামের একটা মেয়ে। এই আমিনা ছিল ক্যাসাব্লাঙ্কার এক কাস্টম অফিসারের বোন। কাজের সূত্র ধরে তার সাথে এমা এবং ক্রিসের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এই মেয়েটার মাধ্যমেই আমেরিকান 2 ভাই বোনের খোঁজ পাওয়া সম্ভব। তো কথা মতো এরপর ওরা আমিনার বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে আসে এবং মেয়েটাকে ভয় দেখানো হলে আমিনা ক্রিস এবং এমার যেখানে রয়েছে সেটার ঠিকানাটা তাদের বলে দেয়। মেয়েটার কথা মতো তাকে সাথে নিয়েই স্টিফানোরা এসে পৌঁছায় ক্রিসের ওখানে। কিন্তু স্টিফানোরা যখন সেই হোটেলে পৌঁছেছিল তখন সেই রুমে ক্রিস একাই ছিল এবং এমা তাদের কন্টেইনারগুলোকে ইতালিগামী একটা জাহাজে তুলে দেওয়ার কাজটা পর্যবেক্ষণ করতে পোর্টে গিয়েছিল।
তো ভেতরে ঢুকেই ক্রিসকে জিম্মি করা হয় এবং সেখানে আমিনাকে বেঁধে রেখে ক্রিসকে সাথে নিয়ে পোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে স্টিফানো। তারা ক্রিসের মাধ্যমে মূলত জানতে চাইছিল কোথায় রাখা রয়েছে কন্টেনারগুলো। তো ওরা যখন পোর্টের পথে, তখন সেই কন্টেনারগুলোকে এমা শিপে ওঠানোর কাজ প্রায় সম্পন্ন করে এনেছে এবং একসময় জাহাজে লোড করা সম্পন্ন হলে এমা হোটেলে ফেরার পথ ধরে। এদিকে দেখা যায় ততক্ষণে একটা ওয়্যার হাউজে এসে পৌঁছেছে স্টিফানোরা, কিন্তু ওয়্যার হাউজে ঢুকে তারা স্বাভাবিকভাবে কিছুই খুঁজে পায় না। আসলে পাবে কি করে? ক্রিসও জানতো তাদের কন্টেনারগুলোর কিছুক্ষণের মধ্যেই ইতালির উদ্দেশ্যে রওনা হবে এবং সে এসব কথা স্টিফানোকে বলে বসে। কিন্তু ক্রিসের এ ধরনের নাটকে বেশ রেগে যায় স্টিফানো, কারণ সে জানতো যদি এগুলো না ঠেকানো যায় তবে তার স্ত্রী এবং সন্তানকে সে হারাবে। তাই রেগে সে ক্রিসকে মারধর করতে শুরু করে এবং রাগের বশে একসময় খুন করে ফেলে লিনোরের ছেলেটাকে। এখন এদিকে এরপর ক্যাসাব্লাঙ্কায় কি হলো, এমা কি জানতে পেরেছিল তার ভাইয়ের সাথে কি ঘটেছে, সেটার উত্তর আমরা একটু পরে দেখব। তার চেয়ে ততক্ষণে আমরা চলুন দেখার চেষ্টা করি মেক্সিকোতে কি ঘটছে। ম্যানুয়েলের ছেলেদের তো আহত করাই হয়েছিল এবং একই সাথে লেইরা ব্রাদার্সের প্রধান নিরাপত্তা রক্ষীকেও মেরে ফেলা হয়েছিল। ফলে পুরো মন্টেরিতে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আর বলাই বাহুল্য, ম্যানুয়েল ভীষণ রেগে গিয়েছিল লেইরাদের উপরে, যাদেরকে সে মন্টেরির ক্ষমতার শীর্ষে নিয়ে এসেছে। তারা বা তাদের লোকজন যদি ওদের উপরে এ ধরনের হামলা করে, সেটা মেনে নেওয়া ম্যানুয়েলের মতো লোকের পক্ষে একেবারেই সম্ভব নয়। এই পুরো সিরিজ জুড়েই আমরা একটা বিষয় খেয়াল করেছি, ম্যানুয়েল সবসময় চাপা স্বভাবের ছিল এবং কখন সে কি করছে সেটা সে ছাড়া অন্য কেউ আজ করতে পারত না। একটা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার বলতে যা বোঝায়, ম্যানুয়েল ঠিক সেটাই ছিল। তো এর মধ্যে আবার তার মৃত সঙ্গীর স্ত্রী বাচ্চার জন্ম দেয়, আর বিষয়টা ম্যানুয়েলের কাছে অনেকটা শান্তির একটা বার্তা বয়ে নিয়ে এসেছিল, কারণ সে তার সেই সঙ্গীকে মেরে ফেলার পর নিজের মধ্যে প্রচণ্ড অপরাধ বোধে ভুগতে শুরু করেছিল। আর সে কারণেই এতদিন সে তার স্ত্রীর দেখভাল করে আসছিল। সে অপেক্ষা করছিল বাচ্চাটা হওয়া পর্যন্ত, আর তারপরেই সে দায় মুক্তি নিতে চাইছিল। তো সেদিন বাচ্চাটাকে কোলে নিয়ে ম্যানুয়েল তার টিমমেটের স্ত্রীর সাথে বেশ কিছু কথা বলে। সে বলে, আমি আর এখন থেকে তোমাদের সাথে দেখা করব না, তবে এতদিনে যেভাবে তোমাদের জন্য টাকা পাঠিয়েছি সেটা অব্যাহত থাকবে। আমার দেখা আর পাবে না তুমি। একথা শুনে তার সেই কলিগের স্ত্রী এমনটা একটু খারাপ হয় এবং তার স্বামী মারা যাওয়ার পর ম্যানুয়েলের আন্তরিকতার কাছে সে মনে করেছিল ম্যানুয়েল হয়তো তাকে পছন্দ করে এবং সেও তার দিকে কিছুটা ঝুঁকে গিয়েছিল। তাই সেই মহিলা চাইছিল না ম্যানুয়েল এভাবে চলে যাক তার কাছ থেকে। কিন্তু এটা সে যখন ম্যানুয়েলকে বলে, তখন ম্যানুয়েল স্বীকার করে সেই তার স্বামীকে হত্যা করেছিল এবং তার এই অবস্থার জন্য সেই দায়ী। ম্যানুয়েলের মুখে এই কথাটা শুনে মহিলাটা এবার একেবারে চুপসে যায় এবং ম্যানুয়েলও সেখান থেকে বের হয়ে আসে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর ম্যানুয়েল তার সব যোদ্ধাদের একত্রে জড়ো করে এবং লেইরাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার আসলে প্রথম থেকেই একটা প্ল্যান ছিল, সেটা হলো লেইরাদের চেলা চামুন্ডাদের সাথে আর সে ডিল করবে না, সরাসরি এবার লেইরাদের বিরুদ্ধেই সে মাঠে নামবে। আর সেই লক্ষ্যে একসময় লেইরা ব্রাদার্সের বাড়িতে ঢুকে পড়ে ম্যানুয়েলের বাহিনী। যে কমান্ডো ট্রেনিং ম্যানুয়েলের ছেলেরা নিয়েছিল এতদিন, ঠিক সেই স্টাইলে শুরু হয় সব। ওরা যখন ভেতরে ঢোকে তখন লেইরাদের বাড়িতে একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অনেক অতিথির সমাগম হয়েছিল সেখানে, কিন্তু লেইরাদের নিরাপত্তা রক্ষীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ম্যানুয়েলের যোদ্ধারা তাদের একে একে খুন করতে শুরু করে। কিন্তু এই প্রাক্তন মেক্সিকান সার্জেন্টের মনে ছিল আরো অনেক বড় কিছু। সে মূলত লেইরাদের শেষ করতেই এখানে হামলা চালিয়েছিল। সেই লক্ষ্যে লেইরাদের বড় ভাইকে বাড়ির লনে গুলি করে খুন করে সে। এরপর অন্য ভাইকে শেষ করতে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং একটা রুমে তাকে খুঁজেও পায়। কিন্তু ম্যানুয়েলের ভয়ে এতদিন প্রতাপশালী লেইরারা একেবারে চুপসে গিয়েছিল। সে ম্যানুয়েলকে বলে, তুমি যত টাকা চাও আমি সেটাই তোমাকে দেব, প্লিজ আমাকে মেরো না। তুমি চাইলে আমি তোমাকে এখনই $32 মিলিয়ন দিতে পারি। আসলে লোকটা এমার কথা বলতে চাইছিল। যাই হোক, লোকটার এই কথায় ম্যানুয়েল বলে, ঠিক আছে তুমি ফোন দাও তাকে, যে টাকাটা আমাদের দেবে। এবার লেইরা এমাকে ফোন করে। তার কথার উত্তরে এমা জানায়, মিস্টার লেইরা, আমি এখনই আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আমি আপনাকে আজকেই পেমেন্টটা করতে চাই, কিন্তু আমি কোথায় আসব সেটা বলেন। ম্যানুয়েলের ইশারায় সে তার এই বাড়ির ঠিকানাটার কথা বলে দেয়। কথা শেষ করার পর ম্যানুয়েল লেইরাদের বেঁচে থাকা ভাইটাকেও এবার শেষ করে। তো এমা যখন মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছে,
তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ক্যাসাব্লাঙ্কায় কি ঘটলো এবং ইতালিতেই বা কি হয়েছিল, আর কেনই বা এমা সব টাকা গুছিয়ে তাদেরকে দিতে চাইছিল। বন্ধুরা, আসলে এখান থেকেই আপনাদের বলবো এবং একই সাথে এই সিরিজের ইতি টানবো। আর তার আগে চলুন আমরা পেছনের ঘটনাগুলো দেখে আসি। এমার ভাই ক্রিসকে মেরে ফেলার পর স্টিফানোর হাতে আর মাত্র একটা উপায় ছিল তার স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য, আর আমরা তো জানি সেটা হলো ডন মিনোকে খুন করা। কিন্তু ডন মিনোর খোঁজ জানা বা তার সাথে একটা সিটিং এর ব্যবস্থা করার জন্য সেই মিডিয়াম মহিলার কাছে যেতেই হতো তাকে। তাই ক্যাসাব্লাঙ্কা থেকে ফিরে স্টিফানো সেই মহিলার মাধ্যমে ডন মিনোর কাছে একটা বার্তা পাঠায়। স্টিফানোর বার্তা যখন ডন মিনো হাতে পায় তখন সে স্টিফানোর সাথে মিটিংয়ে বসতে রাজি হয়। এই তথ্য জানার পর স্টিফানোর সঙ্গীরা তাকে একটা পিস্তল দিয়ে তাকে বলে কাজটা শেষ করে আসতে, মানে ডন মিনোকে মেরে ফেলতে। স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য স্টিফানো এবার তার দাদুর উদ্দেশ্যে রওনা হয় এবং একসময় ডন মিনোর এক লোকের সাহায্যে ক্যালাব্রিয়ার ডন মিনোর আস্তানায় এসে পৌঁছায় স্টিফানো। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়েই একেবারে চমকে ওঠে সে, কারণ স্টিফানো দেখতে পায় তার দাদার পাশে দাঁড়িয়ে রয়েছে এমা লিওনোর্ড। এখন প্রশ্ন হচ্ছে এখানে এমা কিভাবে আসলো, সেটাই এরপর দেখানো হয়েছে। তো চলুন সেই বিষয়টা জানার জন্য আমরা এবার ক্যাসাব্লাঙ্কায় ফিরে যাই। পোর্টের জাহাজে কার্গো লোড করার পর হোটেলে ফিরে এমা দেখতে পায় আমিনার হাত পা বাঁধা। মেয়েটার কাছ থেকে জানতে পারে সে ক্রিসের ঘটনা। ক্রিসকে পোর্টে ধরে নিয়ে আসা হয়েছে, তাই সেই রুমে আর দেরি না করে এমা এবার পোর্টে চলে আসে। কিন্তু সেখানে এসে সে তার ভাইকে মৃত অবস্থায় খুঁজে পায়। এরপর খোঁজ নিয়ে সে জানতে পারে ডন মিনোর নাতি স্টিফানো খুন করেছে তার ভাইকে। ভাইয়ের মৃত্যুর শোকে পাথর হয়ে যায় এমা লিওনোর্ড, কিন্তু শোককে শক্তিতে পরিণত করে সে সেদিনই চলে আসে ইতালি। ততক্ষণে কন্টেইনারবাহী জাহাজটাও ভিড়তে চলেছিল এই ক্যালাব্রিয়ার বন্দরে। কন্টেইনারগুলোর তত্ত্বাবধান করে এমা ডন মিনোর সাথে দেখা করার জন্য যোগাযোগ করে এবং এক সময় ডন মিনোর আস্তানায় এসে পৌঁছায় সে। কিন্তু ডনের সাথে দেখা হওয়ার সাথে সাথেই সে তাকে তার ভাইয়ের মৃত্যুর বিষয়টা জানায় এবং কে তাকে মেরেছে সেটাও বলে। একই সাথে এমা ডন মিনোকে একটা অনুরোধ করে যে স্টিফানোকে যেন তার হাতে তুলে দেওয়া হয়, না হলে সে কন্টেইনারের নাম্বার তাকে বলবে না। এছাড়া এমা তাকে এটাও স্মরণ করিয়ে দেয় যে তার বাবা বলতো ডন মিনো ব্যবসাকে সবার আগে রাখে, এমনকি পরিবারের থেকেও ব্যবসা ডন মিনোর কাছে অনেক বড়, আর সেজন্যই সে ডন। এমার কথা শুনে ডন মিনো এবার কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু মেয়েটাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে সে বলে 1 ঘন্টার মধ্যে স্টিফানো তার সাথে দেখা করতে আসছে, সে আসুক, তখন সে একটা ব্যবস্থা নেবে। তো এমা যখন এখানে অপেক্ষা করতে শুরু করেছিল তখন একসময় স্টিফানো সেখানে এসে পৌঁছায়। চারদিকের পরিবেশ এবং এমাকে দেখে স্টিফানো বুঝতে পারছিল তার দাদাকে সে মারতে পারবে না, তাই সে তার সাথে আনা পিস্তলটা তাকে দিয়ে দেয়। এরপর ডন মিনো স্টিফানোকে তার ঘরের ভেতরে ডেকে নিয়ে আসে এবং এক পর্যায়ে স্টিফানোকে খুন করে সে। তবে স্টিফানো বুঝতে পেরেছিল তার দাদা তাকে ছেড়ে দেবে না, তাই সে একটা অনুরোধ করেছিল তার দাদার কাছে, সেটা হলো সে যেন তার স্ত্রী এবং সন্তানকে রক্ষা করে। এই পুরো সময়টাতে ডন মিনোর মধ্যে অদ্ভুত এক নির্বিকার ভাব লক্ষ্য করা যাচ্ছিল। একদিকে যেমন মনে হচ্ছিল স্নেহে তিনি আচ্ছন্ন হয়ে আছেন, আবার অন্যদিকে মনে হচ্ছিল একজন প্রফেশনাল ড্রাগ কিং হতে হলে যে গুণগুলো থাকা দরকার সেগুলোর পরিপূর্ণ রয়েছে এই ডন মিনোর মধ্যে, আর এ কারণেই হয়তো তিনি ডন। স্টিফানোর মৃত্যুর পর ডন মিনো তার নাতির কাছে ক্ষমা চায় এবং তার নাতি বউ এবং গ্র্যান্ডসনকে উদ্ধারের জন্য লোক পাঠিয়ে দেয়। এদিকে এমাও তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে খুশি হয় এবং ডন মিনোকে কন্টেইনারের নাম্বারটা দিয়ে দেয় সে। একই সাথে ডন মিনো এমার বকেয়া টাকার ব্যবস্থাটাও করে দেয়। এর পরের দিন এমা ফিরে আসে মেক্সিকোতে, কিন্তু বিমানবন্দরে থাকতেই লেইরা ব্রাদার্সের এক ভাই তাকে ফোন করে তার বাড়িতে যেতে বলে, আর এই বিষয়টাই আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। আর এটা ঘটেছিল তখন যখন সব শেষ করে ম্যানুয়েল তার নিজের সাম্রাজ্য শুরু করতে যাচ্ছিল। তো এর কিছু সময়ের মধ্যেই এমা লেইরাদের বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢুকে চারিদিকে লাশের ছড়াছড়ি দেখে সে বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটেছে। তবে এ সময় ম্যানুয়েলের এক যোদ্ধা এসে জানায় ভেতরে তাদের বস তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। তখন এমা ভেতরে গিয়ে দেখতে পায় 2 ভাইকে মেরে তাদের লাশ নিয়ে নতুন একজন বসে আছেন। ম্যানুয়েল তাকে স্বাগত জানিয়ে এবার টাকাগুলো চায় এমার কাছে। এমা একটা ডিভাইস ম্যানুয়েলের হাতে তুলে দেয়, এরপর সে একটু মৃদু চাপ দেয় হাতে
এবং বলে আমার সামনের সপ্তাহে 2 টন কোকেন লাগবে, সে দিতে পারবে কিনা। ম্যানুয়েল জানায় তার কাজ হয়ে যাবে। এরপর এমা হাসতে হাসতে ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর থেকে মেক্সিকোর মন্টেডিতে ম্যানুয়েলের কার্টেলের যাত্রা শুরু হয় এবং শেষ হয় 000 গল্প।